প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন করেছে। পশ্চিমবঙ্গ সহ নির্দিষ্ট কয়েকটি রাজ্যে জেলা শাসককে বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে। একাধিক কর্মসূচিতে যোগ দিতে আজ রাজ্যে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল শিলিগুড়ির কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি। রাজ্য সরকার আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর বলে রাজ্যের মন্ত্রী তাপস রায় জানিয়েছেন। বেটি বাঁচাও বেটি পড়াও এর মতো বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প রাজ্যে চালু হওয়ায় মহিলা ও শিশুরা উপকৃত হবেন বলে কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মন্তব্য করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকালের অশান্তির প্রতিবাদে বাম ছাত্র সংগঠন এবং এবিভিপির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে আজ ফের উত্তেজনা। ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টস নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে। পশ্চিমবঙ্গ সহ নির্দিষ্ট কয়েকটি রাজ্যে জেলা শাসককে বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে। এখন থেকে তিনি নাগরিকত্ব আইনের 6B ধারার আওতায় আবেদন গ্রহণ, যাচাই এবং উপযুক্ত ক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের ক্ষমতা পাবেন। এই লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্ব 3য় সংশোধনী আইন 2026 জারি করেছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরার উপজাতি এলাকা বাদে বাকি অংশে এই নিয়ম কার্যকর হবে। পাশাপাশি জম্মু কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলও এর আওতায় আসবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ রাজ্যে এসেছেন। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ প্রমুখ। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একাধিক কর্মসূচিতে যোগ দেবার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শিলিগুড়ির কাওয়াখালীতে আগামীকাল নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলা শাসকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। উত্তরবঙ্গের চিকেন স্নেক এলাকার নিরাপত্তা ও উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করতে তিস্তা নদীর উপর একটি নতুন 6 লেনের সেতু তৈরি করবে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের সহায়তায় সেবক করোনেশন সেতুর বিকল্প হিসেবে এটি তৈরি করা হবে বলে রাজ্যের মন্ত্রী দীপক বর্মন জানান। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি লেখেন, নতুন সেতুর দুদিকে 6.85 কিলোমিটার দীর্ঘ সংযোগকারী রাস্তা সহ এই সেতু তৈরি করতে 844 কোটি টাকা ব্যয় করা হবে। রাজ্য সরকার আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। রাজ্য সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে কলকাতায় আজ সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী তাপস রায় কথা জানান। তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার অর্থ দেওয়া শুরু হয়েছে, অনেকেই তা ইতিমধ্যেই পেয়েছেন। অন্নপূর্ণা যোজনা কিছু বাদ হয়তো পড়েছে, তো সেগুলো সমস্ত তো আবার করা হচ্ছে, তো সুতরাং শুরু হয়ে গেছে, পেয়েওছে। তো এটা এই সমস্তগুলোকে তথাকথিত বিরোধীরা যারা জীর্ণ নিজেদের মধ্যে লড়াইতে, তারাই এইগুলোকে বাজারে ছাড়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। তবে এটা ঘটনা আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা যোজনা, এগুলো আমরা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে, প্রতিটি মা বোনেদের কাছে মানুষের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ এবং নজরদারিতে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের উন্নয়ন, শিল্পায়ন এবং মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে কোনো ত্রুটি রাখবে না বলেও শ্রী রায় এদিন জানান। এদিকে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢোকেনি অভিযোগ তুলে নানা জেলায় মহিলাদের বিক্ষোভের খবর মিলেছে। বেটি বাঁচাও বেটি পড়াও এর মতো বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প রাজ্যে চালু করার নতুন সরকারের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। আজ কলকাতায় বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেন তিনি। সাংবাদিকদের কাছে অন্নপূর্ণা দেবী বলেন, কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পগুলি থেকে রাজ্যের মহিলা ও শিশুরা উপকৃত হবেন। आज महिला बाल विकास विभाग का रिव्यू
बहुत ही विस्तृत रूप से हुआ। हम माननीय मुख्यमंत्री जी के प्रति आभार व्यक्त करते हैं कि बहुत सारी योजना जो पश्चिम बंगाल पूर्व की सरकार जो पश्चिम बंगाल में थी उनके द्वारा जो भारत सरकार की योजनाएं थी लागू नहीं की जा रही थी। पहले ही कैबिनेट उन्होंने ये निर्णय लिया कि जो जितनी भी योजनाएं हैं उन सारी योजनाओं को हम पश्चिम बंगाल में लागू करेंगे और उसके तहत सारी योजनाएं आप जैसे आपने चर्चा की बेटी बचाओ बेटी पढ़ाओ जिसमें कि पश्चिम बंगाल में अब पूर्णतः लागू हो गई है। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর, রাজ্যের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী মালতী রাভা রায় এবং কেন্দ্রীয় রাজ্য সরকারের পদস্থ আধিকারিকরা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। আগামীকাল মন্ত্রকের পরামর্শদাতা কমিটির বৈঠকে অন্নপূর্ণা দেবী অংশ নেবেন। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে আজ প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, অমিতাভ চক্রবর্তী, কৃষ্ণা দেবনাথ সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের সবং এবং হুগলির আরামবাগে বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন। সবংয়ে বন্যা কবলিত এলাকা আকাশপথে পরিদর্শনের পর বিডিও অফিসে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী জানান, মৃত দুজনের পরিবারকে 9 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এখানে বন্যার কারণে 2 জন মারা গেছে, তাদেরকে জেলা আমাদের সিআরএফ থেকে 4 লাখ এবং সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ 9 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। যে 3200 বাড়ি ড্যামেজ হয়েছে সবং ব্লকে প্রাথমিকভাবে তাদের প্রত্যেককে 30,000 টাকা করে পার ড্যামেজের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কেলেঘাইয়ের জল যেটা ডেঞ্জার লেভেলে উপরে বইছিল এখন আন্ডার কন্ট্রোল। 10টা স্নেক বাইটের কেস এসছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা সুবিধা প্রদানে আজ থেকে শিবির চালু হয়েছে। বিষয়টি দেখার জন্য রাজ্যের প্রতিমন্ত্রী রাজেশ মাহাতোকে বিশেষ দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি হুগলির আরামবাগে মহকুমা শাসকের অফিসে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। আরামবাগ মাস্টার প্ল্যান ছাড়াও ত্রাণ বন্টন এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে জেনারেল বডির বৈঠককে কেন্দ্র করে গতকালের অশান্তির ঘটনায় আজ এসএফআই সহ অন্যান্য বাম ছাত্র সংগঠন এবং এবিভিপির প্রতিবাদ মিছিল ও জমায়েতকে ঘিরে ফের ওই চত্বরে উত্তেজনা ছড়ায়। বাম ছাত্র সংগঠনের তরফে ইটবিতে গণজমায়েতের ডাক দেওয়া হয়েছিল। এদিকে এবিভিপির তরফে আজ গোলপার্ক থেকে যাদবপুর থানা পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। মিছিলটি যাদবপুর থানার কাছে পৌঁছলে পুলিশ ব্যারিকেড করে তাদের পথ আটকায়। এরপর দুপক্ষের ধস্তাধস্তি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের বাইরে থেকে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। অন্যদিকে বাম ছাত্র সংগঠনের পক্ষেও বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে বিক্ষোভ দেখানো হয়েছে। এদিকে যাদবপুরের ঘটনায় 11 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই এসএফআই কর্মী বলে খবর। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির অবস্থান নিয়ে বিজেপির কোনো বক্তব্য নেই বলে রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। এবিভিপি স্বতন্ত্র একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। তারা বিজেপির শাখা সংগঠন নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্যই নানা পদক্ষেপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। ইউজিসি র্যাঙ্কিং অনুযায়ী আমাদের দেশের ওয়ান অফ দি ফোরমোস্ট সেন্টার অফ এক্সেলেন্স। সরকার এই ধরনের সংস্থাগুলোকে আরো কোথায় বাড়াবে, তারপরে যেভাবে আইআইএম কে নষ্ট করেছে রাজনীতি করতে গিয়ে, এখন ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইনস্টিটিউটসকে এভাবে নষ্ট করার চেষ্টা করছে সরকার নিজে হাতে। কলকাতা নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত 9 জনের মধ্যে আরও 2 জনের পরিচয় জানা গেছে। তাঁরাও বাংলাদেশের নাগরিক বলে খবর। ওই 2 জন এসএম আলিমুজ্জামান এবং রেবতী সরকারের দেহ আজ শনাক্ত করা সম্ভব হয়। ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য। আগামী 30 অক্টোবর ভারত ব্রাজিলের বিরুদ্ধে প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবে। সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগে আজ ব্রাজিল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল সল্টলেক স্টেডিয়াম পরিদর্শন করে ম্যাচের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন করেছে। পশ্চিমবঙ্গ সহ নির্দিষ্ট কয়েকটি রাজ্যে জেলা শাসককেই বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে। একাধিক কর্মসূচিতে যোগ দিতে আজ রাজ্যে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
স্থানীয় সংবাদ শেষ হলো। প্রথমে বিশেষ খবর। দিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং পুলিশ কর্মীদের বিরুদ্ধে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ায় পরিবর্তন করে এই ক্ষমতা জেলা শাসকদের হাতে দেওয়ার জন্য দ্য সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026 জারি করেছে। একাধিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গ এসেছেন। বাংলাদেশের জাতীয়তাবাদী পার্টি বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ায় 30 দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। দিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং পুলিশ কর্মীদের বিরুদ্ধে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডি এই দলের নেতৃত্ব দেবেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহানার বেঞ্চ জানিয়েছেন, কমিটিতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রবি শঙ্কর ঝা, দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শৈলেন্দ্র কর, কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর প্রাক্তন নির্দেশক ঋষি কুমার শুক্লা এবং মেঘালয় পুলিশের প্রাক্তন মহানির্দেশক এল.আর. বিষ্ণুই রয়েছেন। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, উচ্চ সতর্কতার বিষয় হওয়ায় এই কমিটি যে তদন্ত করবে তা মাত্র একবারের জন্যই গৃহীত হবে তা নয়। নিরবচ্ছিন্ন এবং নির্দিষ্ট সময় অন্তর বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়ার জন্য বলেছে বেঞ্চ। শীর্ষ আদালত বেশ কয়েকটি বিষয়ের ওপর সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ আরোপ করতে বলেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল নির্দিষ্ট লক্ষ্য স্থির করে চালানো হিংসা এবং মহিলা আন্দোলনকারীদের হেনস্থা ও শ্লীলতাহানি। উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গত 20 জুলাই ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের সময় হিংসাত্মক সংঘর্ষে আন্দোলনকারী এবং নিরাপত্তা বাহিনী উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। ঝাড়খণ্ড হাইকোর্ট একাদশ থেকে ত্রয়োদশ জেপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা এবং খাদ্য সুরক্ষা আধিকারিক পরীক্ষার মাধ্যমে হওয়া নিয়োগ বাতিলের বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। পরীক্ষা ও নিয়োগ বাতিল করে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া 3টি পৃথক আবেদনের শুনানিতে বিচারপতি দীপক রোশন এই নির্দেশ দেন। নির্বাচিত প্রার্থীদের কাজে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যথাযথ আইনি প্রক্রিয়া এবং ন্যায় বিচারের নীতি অনুসরণ না করে তাদের চাকরি থেকে অপসারণ করা যায় না বলেও বিচারপতির অভিমত। এ বিষয়ে রাজ্য সরকার এবং ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন জেপিএসসির কাছে জবাব চেয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী 15 সেপ্টেম্বর। সরকার আজ দিল্লি মাস্টার প্ল্যান 2047 প্রকাশ করেছে। এই পরিকল্পনায় দিল্লিকে বিশ্বমানের, পরিবেশ বান্ধব, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাজধানী হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়া হয়েছে। মাস্টার প্ল্যানে অর্থনৈতিক বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করার পাশাপাশি দিল্লির সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রায় 3,20,00,000 মানুষ বসবাসকারী জাতীয় রাজধানীকে অর্থনৈতিকভাবে প্রাণবন্ত শহর হিসেবে গড়ে তোলাই মাস্টার প্ল্যানের লক্ষ্য। অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল বলেন, আগামী কয়েক বছরে জাতীয় রাজধানীতে প্রায় 30 থেকে 40 লক্ষ নতুন ফ্ল্যাট তৈরি করা হবে। দিল্লির বিপুল জনসংখ্যার প্রেক্ষিতে আবাসনের চাহিদা মেটাতেই এই উদ্যোগ। চেন্নাইয়ের কাছে মহাবালিপুরমের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে 31তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠক সম্পন্ন হয়েছে। ওই অঞ্চলের উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা নিজেদের মধ্যে মতবিনিময় করেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার, কেরালামের মুখ্যমন্ত্রী সতীশন, তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মাল্লুভাট্টি বিক্রমার্কা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বৈঠকে যোগ দেন। এছাড়াও পুদুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল, লাক্ষাদ্বীপের প্রশাসক এবং একাধিক মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। স্বাস্থ্যক্ষেত্রে অর্থের যোগান, পরিকাঠামো উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থাপনার ওপর সকলেই জোর দিয়েছেন।
কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়ায় পরিবর্তন করেছে। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং অসম ও ত্রিপুরার উপজাতি এলাকা বাদে বাকি অংশে নাগরিকত্ব আইনে 6(b) ধারার অধীনে আবেদন গ্রহণ, যাচাই এবং উপযুক্ত ক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের ক্ষমতা দিতে স্বরাষ্ট্র মন্ত্রক দ্য সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026 জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী এতদিন যে ক্ষমতা এম্পাওয়ার্ড কমিটি ও ডেজিগনেটেড অফিসারের হাতে ছিল তা এবার থেকে জেলা শাসকদের হাতে ন্যস্ত করা হলো। জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলেও এই নির্দেশিকা কার্যকর হবে। সংশোধিত নিয়মে স্পষ্ট বলা হয়েছে, জেলা শাসক আবেদনকারীর নথি যাচাই, প্রয়োজনীয় অনুসন্ধান এবং নাগরিকত্ব আইনে নির্ধারিত আনুগত্যের শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করবেন। আবেদনকারীকে উপযুক্ত বলে সন্তুষ্ট হলে তিনিই ভারতীয় নাগরিকত্ব প্রদান করবেন। সমস্ত আবেদন ইলেকট্রনিক পদ্ধতিতে জমা ও প্রক্রিয়াকরণ করা হবে। আবেদনকারী নির্ধারিত সুযোগ পেয়েও শপথ গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে হাজির না হলে আবেদন খারিজ করার ক্ষমতা জেলা শাসকের থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে এসেছেন। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তাঁর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শিলিগুড়িতে কাওয়াখালীতে আগামীকাল নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি এখন পশ্চিমবঙ্গে সমানভাবে চালু হওয়ায় রাজ্যের মহিলা এবং শিশুরা উপকৃত হবেন বলে কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মত প্রকাশ করেছেন। কলকাতায় আজ তিনি মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। মন্ত্রী বলেন, কেন্দ্র সব রকমভাবে রাজ্যের পাশে রয়েছে। সেপ্টেম্বর মাস পোষণ মাস, সেই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হবে বলেও তিনি জানান। পোষণ মাসে আমরা থিম বেসড প্রোগ্রাম করি, এইবারও করব। ভালোভাবে এখানে পশ্চিমবাংলে পোষণ মাস চালাই। এইবারে যেটা থিম আমরা ফাইনাল করব, ওই থিম বেসড অ্যাক্টিভিটিস বেশিভাবে চলুক। গ্রামের লোকেদেরকে এটা বেশি জনজাগরুকতা অভিযানের মাধ্যমে কি ভালোভাবে ওনারা সঙ্গে মিলে কাজ করুক। আর যে স্কিমগুলো চলছে, স্কিমের জানকারি বা স্কিমের যে লাভার্থীরা ওনারা সহি মতো লাভ পায়। বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে 78 বছর বয়সী এই প্রবীণ নেতা 255টি ভোট পান। তিনি চরম দক্ষিণপন্থী বাংলাদেশ জামাতে ইসলাম এবং দেশের প্রথম পড়ুয়াদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত 11টি বিরোধী দল নিয়ে গঠিত জোট প্রার্থী প্রাক্তন সেনা আধিকারিক অলি আহমেদকে পরাজিত করেন। অলি আহমেদ পেয়েছেন মাত্র 88টি ভোট। দেশের মুখ্য নির্বাচন কমিশনার এএসএম নাজির উদ্দিনের নেতৃত্বে আজ রাষ্ট্রপতি নির্বাচনে 343 জন সাংসদ ভোটদান করেন। আগামীকাল সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন। উল্লেখ্য, 35 বছর পরে এই প্রথম সেদেশের রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেন। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ায় 30 দিনের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বগুড়ায় আজ মন্ত্রিসভার বৈঠকের পর রাষ্ট্রপতি আলবার্তো দে লা এসপ্রিয়েলা এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ইতিহাসে এই প্রথম কলম্বিয়া জটিল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। ভেঙে পড়া আবাসন পুনর্নির্মাণ, স্কুল ও হাসপাতাল সহ জরুরি নাগরিক পরিকাঠামো পুনর্গঠন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান নতুন করে চালু করতে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে। এদিকে 7.4 মাত্রা ওই ভূমিকম্পে আজ সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 319-এ, আহত 4,400-এর বেশি মানুষ, নিখোঁজ 260 জন। বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। নতুন দিল্লিতে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতীয় জুটি সপ্তম বাছাই জাপানের প্রতিদ্বন্দ্বীকে 21-16, 21-12 স্ট্রেট সেটে হারিয়ে দেন। আগামীকাল কোয়ার্টার ফাইনালে ভারতীয় জুটি চীনা প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। এদিকে পুরুষদের সিঙ্গলসে প্রি কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন আয়ুষ শেট্টি। ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য রয়েছে। এর আগে ইস্ট বেঙ্গল 135তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ওঠে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং পুলিশ কর্মীদের বিরুদ্ধে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট আজ 5 সদস্যের
ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। একাধিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গ এসেছেন। বাংলাদেশ জাতীয়তা পার্টির বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর আজ সেদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। খবর শেষ হলো।